ঘড়ি বলছে সকাল 7টা, বাইরের টেম্পারেচার বলছে 14। ফর্ম পাত্রাতু লেক আহার বাঙালি টিমের পক্ষ থেকে আমি ট্রাভেলার দেবজ্যোতি আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজ পত্রাটু থেকে রাঁচি যাব। যাবার পথে পড়বে প্রচুর সাইট সিন, তাই সকালবেলায় রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম পর্যটন বিহারের রেস্টুরেন্টে। পুরো টামি ফুল করে নেব যাতে অনেকক্ষণ ঘুরতে পারি। ও ওয়াও, আলুর পরোটা। সকালবেলা ব্রেকফাস্ট স্টার্ট করব আলুর পরোটা দিয়ে, এরমভাবে ছিঁড়ে দেশি সস মানে টক দই। নট ব্যাড। লুচি তরকারি ও তো কলকাতায় প্রচুর সকালবেলা ব্রেকফাস্ট হয়, তাই আজকে স্বাদ বদলের জন্য আলুর পরোটা। দাঁড়ান, এই দেখুন পুরো ভরা আলুর পুরে, আর পাতলা একদম থিন লেয়ার। অসম। কালকে থেকে এখানে যা যা খাবার খেয়েছি, একমাত্র আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা সব থেকে খারাপ লেগেছে। এত ড্রাই, মানে আমার সত্যি এরকম খাইনি। তবে রাতে যে ডিনার করেছি, পনির বাটার মশলা রুটি একদম ভালো। সকালবেলা আলুর পরোটা উইথ দই, মানে আলুটা যে ম্যারিনেশন করা হয়েছে না, একটা সুইট অ্যান্ড ট্যাঙ্গি টেস্ট রয়েছে। তার সঙ্গে পরোটাতে কিন্তু নামমাত্র আলু নেই, পুরো একদম ঢেলে আলু দিয়ে পুর দিয়ে তৈরি করা। আর পরোটার যে খোলসটা একদম সফট আর ভেরি থিন, যার জন্য কি হচ্ছে আপনার জিভে ফ্লেভারগুলো এক্সপ্লোর হচ্ছে। তো সকালের ব্রেকফাস্ট আলুর পরোটা উইথ দই। প্যারাডো ভ্যালি শেষ, একদিন ঘুরতে আসার জন্য আদর্শ জায়গা। তো আজ যাব রাঁচির অন্যান্য জায়গাগুলো। তো চলুন বকর বকর না করে শুরু করি আজকের দিনটা। চলে আসুন। আমি ফুল করে নিয়েছি, এবার যত খুশি আমাকে ঘোরাও। হ্যাঁ, ঘোরার কথা বলতে মনে পড়লো, পাত্রাটু থেকে বেরিয়ে গাড়ি এখন রামগড়ের দিকে যাচ্ছে। রামগড় রামগড় কনস্টিটিউয়েন্সির মধ্যে রামগড়, হাজারিবাগ, চাতরা, গিরিডি, কোডারমা এবং বোকারোর মতো শহর এবং 3672টি গ্রাম পড়ে। এই রামগড় 1945-এর আগে রামগড় রাজের অন্তর্গত ছিল। এই রামগড় রাজবংশের প্রথম রাজা ছিলেন রাজা বাহাদুর ভগদেও সিং এবং শেষ রাজত্বকালীন রাজা হলেন রাজা বাহাদুর কামাখ্যা নারায়ণ সিং। রামগড় রাজের অষ্টম বংশধর দলেল সিং মোঘল আক্রমণ থেকে ডিফেন্ড করতে রামগড়ে প্যালেস তৈরি করেন এবং ঠিক 1670 সালে বাদাম থেকে রাজধানী রামগড়ে স্থানান্তরিত করেন। সেই বছরই রামগড়ের কাইথিয়ায় উনি এই শিব মন্দিরটি তৈরি করেন। পত্রাটু থেকে 28.7 কিলোমিটার এবং রামগড় ক্যান্টনমেন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে 23-এর ওপর কাইথিয়ার প্রাচীন এই শিব মন্দিরটি, যেটি 2016 সালে জাতীয় সৌধের মর্যাদা পায়। আপনারা দেখছেন 353 বছরের পুরনো ভারতবর্ষের সব থেকে ওল্ডেস্ট, হ্যাঁ বন্ধুরা, প্রাচীনতম শিব মন্দির। এই জিনিসটা আমি প্রথম এখানেই দেখলাম। ডিজিটাইজেশনের যুগে এই মন্দিরে একটি স্ক্যানার রয়েছে। কি ভাবছেন, টাকা দেওয়ার জন্য? একদমই নয় বন্ধুরা, এটা স্ক্যান করলে নিজস্ব ভাষায় পেয়ে যাবেন এই মন্দিরের পুরো ইতিহাস। এটা সত্যি বাহবার যোগ্য। ওই যে গর্ভগৃহে বাবা বসে আছেন।
কোনো পুরোহিতকে দেখতে না পেয়ে মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন সেই ভদ্রলোককে যখন জিজ্ঞেস করলাম যে পুজো দেবার কি ব্যাপার আছে, তো উনি বললেন আপনারা নিজেরাই পুজো করতে পারেন। কি জানি বাবারও বোধহয় সেই রকম মত ছিল, তাই একটু মনটা মিটিয়ে পুজোটা করে নিলাম। উপরে বাবা থাকেন, নিচে বাবার বাহনের জায়গা, এখানে নাগদেবের স্থান। এবার আমরা রওনা দিলাম রামগড়ের আরেকটি আশ্চর্য এবং অবিশ্বাস্য মন্দির, যেটি কাইথিয়া শিব মন্দির থেকে 16.4 কিলোমিটার দূরত্বে রয়েছে, টুটি ঝর্ণা, আমাদের পরবর্তী দর্শনীয় স্থান। এই মন্দিরটি কবে বানানো হয়েছে কেউ জানে না, তবে 1925 সালে যখন রেল লাইন বসানোর কাজ চলছিল গম্বুর টু খনা, সেই সময় মাটি খুঁড়তে খুঁড়তে প্রথমে এই মন্দিরের চূড়াটি বেরিয়ে আসে। শ্রমিকরা তখন তাদের ঠিকাদার মালিককে খবর দেন। মালিক ছিলেন গুজরাটের বসবাসকারী রামজি বালাজি পরমার কাজী। উনি এই পুরো মন্দিরটা খনন করে বার করেন। পুরনো শিব মন্দির, টুটি ঝর্ণার শিব মন্দির। টুটি ঝর্ণা শিব মন্দির নামটা হয়েছে তার কারণ হচ্ছে বিষ্ণুর নাভিকে টুটি বলা হয়, সেই নাভি থেকে জল ডাইরেক্ট শিবের মাথায় আসছে। তো চলুন দেখে নিই। এই মন্দিরটা পূর্ণ খননের পর পূর্ব দিকে মেন দরজা পান। এই দরজা দিয়ে 6টা সিঁড়ি নেমে উত্তর দিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব এবং ঠিক তার পিছনে মানে পশ্চিম দিকে রয়েছে চতুর্ভুজধারী ভগবান শ্রী বিষ্ণু, যার নাভি থেকে মা গঙ্গা 24 ঘন্টা মহাদেবের মাথায় জলাভিষেক করে যাচ্ছেন। এই জল কোথা থেকে আসছে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কিন্তু জানা যায়নি। যদিও এই মন্দিরের পাশ দিয়ে একটা নদী গেলেও গরমকালে কিন্তু এই নদী পুরো শুকিয়ে যায়, তখনও কিন্তু এই জল এইভাবেই বাবার জলাভিষেক করতে থাকে। মন্দিরের সম্বন্ধে আরও বিশদে জানতে প্লিজ স্ক্যান ইট। এ দেখুন, এটা একটা আশ্চর্য কল। এর কিন্তু হ্যান্ড পাম্পটা নেই, কন্টিনিউয়াসলি জল কিন্তু পড়ে যাচ্ছে। সায়েন্স ভগবান জানেন। গাড়ি এবার ছুটেছে রাজরাপ্পার দিকে। টুটি ঝর্ণা থেকে প্রায় 37.9 কিলোমিটার দূরত্বে রাজরাপ্পায় রয়েছে মা ছিন্নমস্তিকার মন্দির। এই মন্দিরের বয়স আনুমানিক 61,000-এরও বেশি। রাজা রুদ্রনারায়ণ ঘোষাল জন্ম নিয়েছিলেন এই রাজরাপ্পায়। তখন অবশ্য এই জায়গাটার নাম অন্য কিছু ছিল, কিন্তু রাজা সন্ধান সর্দারের পুত্র জানকীর রক্ষার জন্য রাজা মন্দিরে গেছিলেন মায়ের কাছে প্রার্থনা করতে।
রাজা যে সেই প্রার্থনা করতে ঢুকেছিলেন, তারপর আর মন্দির থেকে বেরোননি, অদৃশ্য হয়ে গেছিলেন। তাই আদিবাসীদের ভাষায় রাজ রোপা গেয়া, অর্থাৎ সেই থেকেই এই জায়গার নাম হয় রাজরাপ্পা। ভৈরবী এবং দামোদর নদের সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরটি। আর এই যে ঘাটটি দেখছেন, এই ঘাটটির নাম হচ্ছে তন্ত্রঘাট। এই ঘাটের নির্মাণ করেছিলেন মায়ের অন্যতম ভক্ত শ্রী বিপিন বিহারী বাবু। এই ওম ছিন্নমস্তিকার মন্দিরটি মহারাজা সুরাত তৈরি করেছিলেন। মন্দিরের মেন দরজা পূর্বমুখী, চারদিকে অবশ্য চারটি দরজা রয়েছে। মেন মন্দিরের চার কোণে চারটি কুম্ভ রয়েছে, ওনার চার সহসখীর চিহ্ন হিসেবে বিরাজমান করছেন। যেহেতু শক্তিপীঠ, সেহেতু এখানে ছাগ বলিও হয় এবং অনেকে নারকেলও বলি দেন, তার আবার একটা অন্য জায়গা রয়েছে। ওই যে মা যেখানে রয়েছে সেখানে বাবা থাকবে না, তা কেমন করে হয়? তাই মেন মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে বাবা রুদ্র ভৈরবের মন্দির। পুজো এবং দর্শন করে রওনা দিলাম জোনা জলপ্রপাত বা গৌতমধারা ফলস দেখতে। বেশি না, মা ছিন্নমস্তিকার মন্দির থেকে 65.9 কিলোমিটার গেলেই পেয়ে যাব আজকের চতুর্থ দর্শনীয় স্থান জোনা ফলস বা গৌতমধারা ফলস। হ্যাঙ্গিং ফলসের একটি আদর্শ উদাহরণ হলো এই জোনা বা গৌতমধারা ফলস। এই ফলসটি গঙ্গার একটি শাখা নদী রাড়ু নদীর জলেই সৃষ্টি হয়েছে। এই জলপ্রপাতটি উচ্চতা হলো 141 ফুট এবং মিটারে বলতে গেলে 43 মিটার। নাও উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস ঝর্ণা। ঝর্ণা দেখতে যাবার পথে একটু বাঁদিকে পাঁচিলে ঘেরা একটি প্রাচীন বুদ্ধ মন্দির এবং বিশ্রামাগার চোখে পড়বে। এটি বলদেও দাসের ছেলেরা এই গৌতম পাহাড়ে তৈরি করে ভগবান বুদ্ধকে উৎসর্গ করার জন্য। যদিও বর্তমানে এর হাল জরাজীর্ণ, রক্ষণাবেক্ষণের অভাবে ঝরে পড়েছে, কিন্তু তবুও ঝর্ণা দেখতে এসে অবশ্যই এটা একবার দেখে যাবেন। নামছি তো মহা আনন্দে, উঠতে যে কি গম ভাঙবে সেটা এখন থেকে কল্পনা করতে পারছি। তবে আগে দেখে আসিস ভালোভাবে, চলে আসুন। খুবই সামান্য ব্যাপার, 722টি সিঁড়ি দিয়ে নিচে গেলে দেখা মিলবে এই জোনা ফলসের। সো প্রেজেন্টিং বন্ধুরা, জোনা ফলস। আজকে দুপুরের লাঞ্চটা আমরা জোনা ফলসের সামনেই সারবো, তাই জন্য ফলস দেখতে যাবার আগে আমরা অর্ডার দিয়ে গেছিলাম, আসতেই তাই গরম গরম পরিবেশন।
একটা যুদ্ধ জয় করলাম, বুঝলেন? গেছি তো নাচতে নাচতে, এসছি দম বেরিয়ে গেছে। আসতেই গরম গরম দেশি চিকেনের ঝোল দিয়ে ভাত, আর কি চাই লাইফে বন্ধু? তো বকর বকর কম করে ভাত খাই, চলুন। কারি পাতা দেওয়া রয়েছে ডালটাতে। গাজর, আলু আর কপি দিয়ে একটা মিক্স ভেজ। কাঁচা শাল পাতায় গাছের তলায় বসে খাওয়ার মজাই আলাদা। सर कुछ सब्जी वब्जी নেই, कुछ नहीं। তোকে একদম গ্রেভি। এরপরে এতে লাগবে লেবু। গোলা বস, এবার একটু আমার স্টাইলে খেতে হবে। একটু ভাত, একটু পেঁয়াজ, লেবু। জাস্ট অসম। এবার যেন কোথায় যাব? হ্যাঁ, আর একটা জায়গা বাকি আছে, সীতা ফলস দেখতে চলো। জোনা ফলস থেকে 10 মিনিটের দূরত্বে রয়েছে রাড়ু নদী থেকে সৃষ্ট, যার উচ্চতা মিটারে 43.90 এবং ফুটে 144 ফুট, সেই সীতা ফলস দেখতে। এই রাড়ু নদীর জল সীতা এবং জোনা ফলস হয়ে একত্রে মিশে সোজা গিয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডারে সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। সীতা ফলস ঢোকার আগে চট করে বলে দিই, এখানে যতগুলো ফলস দেখবেন এখানে প্রত্যেক ফলসে কিন্তু পার হেড 10 টাকা করে টিকিট আছে, এবং গাড়ি কোথাও 30, কোথাও 40, কোথাও 60, কোথাও 70, সেই বুঝে আগে টিকিটটা করে নেবেন। তো চলুন, অপেক্ষা করে আর লাভ নেই, সোজা নিচে নামা যাক। তবে এখানে 100টা সিঁড়ি নামলেই আপনারা পরিষ্কার সীতা ফলস দেখতে পাবেন, আর আপনারা যদি কেউ কষ্ট করে 200টা সিঁড়ি নামেন একদম ফলসের কাছে যেতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। চলুন গুটি গুটি পায়ে এগোনো যাক। আজকের পরবর্তী গন্তব্যস্থল হুন্ডু ফলস, ভারতবর্ষের 34 নম্বর হাইয়েস্ট মানে লম্বা জলপ্রপাত। এর উচ্চতা মিটারে 98 মিটার এবং ফুটে 322 ফুট। সীতা ফলস থেকে খুব একটা দূরত্বে নয়, মাত্র 32 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই হুন্ডু ফলস। বলতে বলতে পৌঁছেই গেলাম হুন্ডু ফলস। আমরা এখন যাচ্ছি হুন্ডু ফলসের দিকে। গাড়ি যেখানে পার্ক করবে সেখান থেকে যদি আপনারা বাঁদিকে যান তাহলে ওপর থেকে ভিউ পাবেন, আর আপনারা যদি আমার মতো ডান দিক ধরে আসেন তাহলে আপনাকে 750টা সিঁড়ির নিচে নেমে আসল পুরো জলপ্রপাতটা দেখতে পাবেন। তো চলুন হাঁটা শুরু করি। বন্ধুরা, আপনাদের সামনে আসতে চলেছে সুবর্ণরেখার জলে সৃষ্ট হুন্ডু ফলস।
সূর্যি মামা বাড়ি যাবে বলে রেডি হচ্ছেন। আস্তে আস্তে পাহাড়ে অন্ধকার নামছে, হাতে রয়েছে আর 1 ঘন্টা। গুগল বলছে হুন্ডরু ফলস থেকে মায়াটুংরি ভিউ পয়েন্টের দূরত্ব 43.1 কিলোমিটার, যা পৌঁছতে সময় লাগবে এক্স্যাক্টলি 45 মিনিট। সকাল থেকে রাস্তা দেখে ড্রাইভার দাদাও বলল চিন্তা করবেন না, 45 মিনিটের আগেই আপনাদেরকে আমি মায়াটুংরি পৌঁছে দেবো। তারপরে ড্রাইভার কাকা উড়তা পাঞ্জাবের মতো এমন গাড়িটাকে টানলো, বুঝতেই পারলাম না এটা গাড়ি না সুপারম্যানের পিঠে চড়েছি। পকাত করে পৌঁছে গেলাম সঠিক টাইমে মায়াটুংরি ভিউ পয়েন্টে। সো গাইজ, নো মোর বকর বকর, জাস্ট এনজয় দ্য স্নিক বিউটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। আজকের দিনের ট্যুরটা শেষ হলো একটা সুন্দর মনোমুগ্ধকর সানসেট দেখে। এবার সোজা ফিরবো রাঁচির পথে, কারণ বাকি ট্যুরটা আমরা ঘুরবো রাঁচিকে বেশ করে। পাটাটু ভ্যালি থেকে বা পাটাটু লেক ভিউ রিসর্ট থেকে ফেরার পর যে আমাদের বাকি সাইট সিনগুলো আছে, তার জন্য আমাদের রাঁচিটা যদি আমরা থাকি সেটা সবথেকে বেস্ট হয়, কারণ রাঁচিকে বেস করে 20-30 কিলোমিটারের মধ্যে। প্যাটাটু থেকে প্যারাটু থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, সেই জন্য আমরা রাঁচিতে চলে এসেছি। রাঁচিতে আমরা থাকবো হচ্ছে পলাশ রেসিডেন্সিতে। তো আজকে আমরা নাইট স্টে করবো পলাশ রেসিডেন্সি। চলে আসুন। আমরা থাকবো এই 201 নম্বর ঘরে। 2 বেডরুম ফ্ল্যাট, দুজনের ইন্ডিভিজুয়াল বেড রয়েছে, ডেস্ক রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, ব্যবস্থা তো ভালোই, চা কফি সব দেওয়া রয়েছে। বাহ, আয়নাতে আমি ধরে যাচ্ছি আপাতত। বাহ, সুন্দর। এবার এখানে ছোট প্যাসেজ রয়েছে লাগেজ ফাগেজ কিছু রাখার জন্য। বাহ, অনেক স্পেসিয়াস, দেখো অনেক স্পেসিয়াস। গিজার, মানে লিটারালি চান করে মানে নাচতে নাচতে চান করতে পারবেন, এত বড় জায়গা। হোটেলে এত বড় আমার দেখা হয়নি বা আমি দেখতে পাইনি। ভালো মডার্ন ব্যবস্থা, সুন্দর। তো চলুন চটপট ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গিয়েই অর্ডার দিয়েছিলাম পাস্তা অ্যান্ড মিক্স হাক্কা নুডল। ও, আলাদা লেভেলের গন্ধ, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। প্রথমে একটু পাস্তাটা খাই। ও, চিজ, পুরো চিজি পাস্তা, অরেগানো দেখতে পাচ্ছি। চিকেন, চিজ আর পাস্তার সফটনেস, ও জাস্ট গোলা। আর কর্নগুলো বাটারস্কচের মতো মুখে জাস্ট বাস্ট করছে। সো ক্রিমি, সো ডেলিশিয়াস। চিকেন
চিজ পাস্তা। সত্যি সত্যি বলছি, হেভি ফ্লেভারফুল। এটা হচ্ছে মিক্স হাক্কা চাউ। এখানে কিন্তু মিক্স হাক্কা চাউয়ে এই যে দেখুন, এটা হচ্ছে মাটন, চিকেন অ্যান্ড এগ দিয়ে তৈরি। আমরা রবিবার মায়ের হাতে যেরকম ডিমের চাউ বাড়িতে খাই, ঠিক একদম তেমনি, সো লাইট বাট সো ফ্লেভারফুল। চাউতে মাটন দেওয়া আমি প্রথম খাচ্ছি। সত্যি এই হচ্ছে সেই জিনিস, অল্পতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, সঙ্গে গোলমরিচের মাইল্ড ফ্লেভার জাস্ট মাতিয়ে দিয়েছে চাউটাকে। সো সিম্পল, সো বিউটিফুল। ও হ্যাঁ, আফটার স্ন্যাক্স ঘুমিয়ে পড়েছিলাম। আসলে সারাদিনের প্রচুর ধকল ছিল তো, সো সেই ধকল শরীরকে একটু রেস্ট তো দিতে হয়, তাই জন্য। তো ঘুম থেকে উঠে দেখি খাবার চলে এসছে। আসলে আমার সঙ্গে যারা এসছে তারা বুঝতে পেরেছে আমি আজকে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো না। তো আমার রাতের খাবারে কী আছে আমি এখনো জানি না। এটা দেখি কি আছে। ও মাই গড, মাটন আছে, মাটন। উফ, গ্রেভিটা দেখেছেন, জিভে জল আনা। গন্ধ তো বেশ মাতিয়েছে, মন মাতানো গন্ধ। আয় বাবা, ওফ। দেখে তো মাটন রোগান জুসের মতোই মনে হচ্ছে, কারণ কষা হলে গ্রেভিটা আরেকটু ব্ল্যাকই হতো। আর দেখি কি আছে, দেখি হাত রুটি না রুমালি রুটি। আচ্ছা, হাত রুটি আছে। বাহ, পুরো ক্যাটরিনা কাইফের গালের মতো একদম ফর্সা ফর্সা রুটি। নরম, সো সফট। এইভাবে মাখিয়ে কসম বস, আপনাদের দেখিয়ে দিই। দেখুন, দেখেছেন কি সফট, আর পুরো মাটনটা কিন্তু পুরো পিঙ্ক। এই যে দেখুন, পুরো একদম পিঙ্ক মাটন। অসম লাগছে বস, পারফেক্টলি কুকড। আর রোগান জুস, কোনো কথা হবে না বস। এইবার এইটা যাবে পুরো আমার মুখে।
স্বর্গীয় সুখ মশাই, স্বর্গীয় সুখ। মধুরেণ সমপয়েত। ও সোমপাপড়ি, পেস্তা দেওয়া, এটা আমাদেরই একজন টিমমেট এনেছে তার। ও পাটিয়ে ডিনার করলাম, আবার একটু নেব রেস্ট, মানে খাওয়া দাওয়া শেষ, এবার যেতে হবে ঘুমোতে। আগামীকাল সকালবেলা আবার দেখা হবে আপনাদের সঙ্গে উইথ লট অফ তথ্য। আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো সব একসঙ্গে দেখব। তো স্টে টিউন উইথ আহারে বাঙালি। আজকে রাতের মতো গুড নাইট।